টিভি ফিশ টেলারের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে আমাদের গ্রামের একেবারে গ্রামীণ যে মেঠো পথ ছিল সেই পথে এখন হাঁটছি পানিতে, যেখানে এখন প্রায় হাঁটুর সমান পানি। যদিও বন্যা হয়েছিল গত সেপ্টেম্বর মাস জুড়ে, এখানে বন্যা পরিস্থিতি খুব ভয়াবহ ছিল। এখন পানি কমার দিকে, কিন্তু এখন কিন্তু কমে নাই, চারপাশটা এখনও প্লাবিত হয়ে আছে। দেখতে পাচ্ছেন আমি স্টোরি টেলারে আজকে আপনাদেরকে যে খবরগুলো শেয়ার করব এবং যে আমার বিশ্লেষণী তুলে ধরার চেষ্টা করব, সেটা এখানে হেঁটে হেঁটে কথা বলার চেষ্টা করছি এবং রেকর্ড করছি। আর দুটো গুরুত্বপূর্ণ বিষয়, এই দুটো গুরুত্বপূর্ণ বিষয়কে আপনাদের অবহিত করা প্রয়োজন মনে করছি। যে যারা আমাকে দেখছেন শুনছেন, আমি জানি যে অনেকে আমাকে দেখেন শোনেন, আর আমিও আপনাদের জন্য সংগ্রহ করার চেষ্টা করি আমাদের সাউথ এশিয়ান রিসোর্সগুলো থেকে, এবং বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ান রিসোর্সগুলো আমরা ব্যবহার করি, এবং এখান থেকে আমরা ডেটা ইনফরমেশান কালেক্ট করে সে আলোকে আমরা আপনাদেরকে কিছু তথ্য সরবরাহ করি। আর আমরা প্রিন্সিপাল ফলো করি হচ্ছে কোরআনের, যেটা আমি আমার বিগত ভিডিওগুলোতেও বারবার বলেছি, যে আমরা প্রিন্সিপাল ব্যবহার করছি আমাদের অ্যানালিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনার সময়, সেটা হচ্ছে একমাত্র কোরআন। তো বাংলাদেশের আসলে যে রাজনৈতিক পরিস্থিতি এখন বিরাজমান রয়েছে, বিশেষ করে ডক্টর ইউনূসের সরকার যে পরিকল্পনা কিংবা যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে নিয়ে রেখে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্ল্যান করতেছে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় আজকে আপনারা জেনে রাখা অবশ্যই প্রয়োজন। ডক্টর ইউনূস আসলে আগামী দিনে কী করতে পারে, আমাদের অ্যানালিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে যেটা আসে সেটি হচ্ছে ডক্টর ইউনূস দুটো পদক্ষেপ নেবে। এর মধ্যে এক নম্বর পদক্ষেপ হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ছাত্র নেতৃত্ব গড়ে উঠেছে দেশে, ঢাকা শহর থেকে শুরু করে জেলা পর্যায়ের, সেখানে তারা এই তরুণ নেতৃত্বের হাতে একটা রাজনৈতিক দল তুলে দেওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং সে কারণেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের কমিটিগুলোকে জিইয়ে রেখেছে, এবং যেসব জায়গায় আমরা দেখেছি এগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, সেগুলো আসলে সেখানে আবার অন্য ধরনের স্ট্র্যাটেজি কিংবা অন্য ধরনের ছাত্রদল সংগঠনগুলো থেকে এখানে যুক্ত হওয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া বিভিন্ন নেতৃত্ব ছিল কারণে সেগুলোর জন্য আলাদা একটা বিষয় সেখানে কাজ করেছে। কিন্তু এখনও পর্যন্ত যেটি আসলে সম্ভাব্য সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা নাগরিক কমিটির শ্যাডোতে থেকে সেখানে একটা আলাদা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি তৈরি হবে, এবং সেই কমিটি পরবর্তীতে একটা নির্বাচনের পূর্বেকার সময়েতে, অর্থাৎ যখন বাংলাদেশে একটা নির্বাচনী পরিবেশ তৈরি হবে বা তৈরি করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তখন তারা একটা রাজনৈতিক দলের সূচনা করতে পারে, এবং সেই রাজনৈতিক দল ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে একটা বিকল্প ধারার রাজনীতি নিয়ে আসতে পারে। ডক্টর ইউনূসের সরকারের পরিকল্পনাগুলো হয়তো আগামী দিনে আরও বেশি স্পষ্ট হবে। তখন হয়তো মানুষ একটা সম্বন্ধ খুঁজে পাবে যে আসলে সে কী করতে চাচ্ছে। আর যাই করুক না কেন, এটাও সত্য যে বাংলাদেশের মূলধারার যে রাজনীতি, সেই রাজনীতির বাইরে নতুন কোনো রাজনীতির দল তৈরি হয়েও সেটি কিন্তু সর্বোচ্চ হয়তোবা এরশাদের জাতীয় পার্টির মতো অবস্থা হতে পারে, এর থেকে বেশি কিছু হওয়ার সম্ভাবনা নেই। আপনারা হয়তোবা অনেকে জানেন যে এরশাদের জাতীয় পার্টির যে উত্থান ঘটালো, মানে সেনা শাসক থেকে এরশাদের জাতীয় পার্টি তৈরি হওয়া, এটার পেছনে কিন্তু ভারতের হস্তক্ষেপ ছিল। এবং কেন আমরা বারবার এই কথাগুলো বলছি যে এখন বাংলাদেশে আসলে ডক্টর ইউনূসের সরকার না বলে সিআইএর সরকার বলাটা অনেক ভালো। তো ঠিক তদ্রূপভাবে আমরা অন্য সময় দেখেছি সেটা রয়ের সরকার ছিল। বাংলাদেশে এমনই হয় এবং হওয়ারই কথা। আমাদের ভিডিওগুলো যারা শুরু থেকে দেখেন, আপনারা এই বিষয়গুলো নিয়ে অনেক ইনফরমেশন পাবেন যে কেন এই ধরনের ডেমোগ্রাফিক জিওগ্রাফিক রিজিয়নগুলোতে পলিটিক্যাল যে
সিনথেসিস সেটা কেন এরকমই হয়। আর এইটা আসলে লোকাল পলিটিক্স দিয়ে আপনি একেবারে লোয়ার লেভেল থেকে চিন্তা করে আপনি কুলায় উঠতে পারবেন না যে আসলে এখানে ঘটনাটা ঘটছে কি। আপনাকে যেতে হবে একেবারে ডিপ লেভেলে। আপনি যদি ভিয়েতনামের কথা চিন্তা করেন, সেখানে আসলে চীন এবং আমেরিকার যে একটা গভীর আগ্রহ ছিল, এই গভীর আগ্রহটা আসলে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আমরা দেখেছি। ভিয়েতনামে, ফিলিপাইনে চীন এবং আমেরিকার সাংস্কৃতিক, রাজনৈতিক এবং ভৌগোলিক যে প্রেক্ষাপট তৈরি করেছে, সেটা তাদেরকে অর্থনৈতিকভাবে কিছু কিছু ক্ষেত্রে স্বাবলম্বী করলেও দীর্ঘমেয়াদে তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের যে মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স সেটাকে কিন্তু পরিপূর্ণ বিকশিত হতে দেয়নি। দুটো দিকে বিকশিত হতে দেয়নি। এক হচ্ছে না, তারা সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে তারা একটা সার্বভৌমত্বের জন্য কিংবা যে কোনো লড়াইয়ের জন্য টিকে থাকার জন্য কিংবা লেবার বেসড ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য তাদের যদি কোনো ধরনের প্রয়াসের কোনো কালে প্রয়োজন হয়, সেটা লিড দেওয়ার মতো সেই সক্ষমতা, যোগ্যতা এই সকল দেশে হয় নাই। ভিয়েতনামে হয় নাই, ফিলিপাইনে হয় নাই। এটা কিভাবে নষ্ট করেছে? তারা এই অঞ্চলের মানুষগুলোকে টেকনিক্যাল বা টেকনোলজির জ্ঞানে দক্ষ করার পূর্বেই তাদেরকে টেকনোলজি ব্যবহার করার একেবারে উন্মুক্ত পরিসর করে দিয়েছিল এবং সে কারণে দেখা গেছে যে এইসব অঞ্চলের মানুষগুলো নানা ধরনের অপকর্মে বেশিরভাগ জড়িত হয়ে গেছিল। অর্থাৎ তারা টেকনোলজি কিংবা ডিজিটালাইজেশনকে তারা অন্যায় অপরাধের জন্য কাজে লাগিয়েছে এবং এই অন্যায় অপরাধ এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা দেখবেন যে তাদের দেশে আসলে মানুষের সভ্যতা বলে কিছু নেই, মানুষের সংস্কৃতি বলে কিছু নেই। সেখানে অশ্লীলতা, বেহায়াপনা একেবারে তুঙ্গে উঠে গিয়েছে এবং এটা কিন্তু একটা স্নায়ুযুদ্ধের ফল। এটা দীর্ঘমেয়াদে গত 20 বছরের স্নায়ুযুদ্ধের ফলাফলটা এখন আজকে ভিয়েতনাম কিংবা ফিলিপাইন, ইন্দোনেশিয়া এসব অঞ্চলে আপনি দেখতে পাচ্ছেন। যেমন আপনি মালয়েশিয়ার কথা ধরেন, মালয়েশিয়ার মানুষের দৃষ্টিভঙ্গি কীরকম? মালয়েশিয়ার সাংস্কৃতিক বিলিফ হচ্ছে এরকম যে তারা একটা সাদা চামড়ার মানুষকে যতটা না পছন্দ করে, তারা ঠিক তদ্রূপভাবে তামাটে চামড়া কিংবা বাদামি চামড়ার মানুষগুলোকে ঘৃণা করে এবং এটাই বাস্তবতা। মালয়েশিয়ান কালচারে বা তাদের যারা শিক্ষিত সমাজ, তাদের সাথে আপনি চলাফেরা করলে আপনি সেটা জানতে পারবেন। আমি এগুলো বলছি বিভিন্ন ধরনের রিপোর্ট অ্যানালাইসিসের উপর ভিত্তি করে এবং প্রত্যক্ষদর্শীর ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে। তো এই বাস্তবতাটা আসলে হলো কিভাবে? এটা কি এই জায়গা, এই ভূখণ্ডগুলো থেকে কিংবা এই আইল্যান্ডগুলো থেকে এগুলা তৈরি হয়েছে কিংবা এগুলো এই মাটি ওই মাটিগুলো থেকে উদ্ভূত হয়েছে? এমনটা কিন্তু না। সেখানে ওই যেটা বললাম, স্নায়ুযুদ্ধ সহ বিভিন্ন প্রভাব বলয়ের সংঘর্ষে তাদের সভ্যতা, সংস্কৃতির এই বিপর্যয় হয়েছে। দ্বিতীয়ত, এইসব অঞ্চলে যেটির ক্ষয় হয়েছে সেটা হচ্ছে তারা তাদের যে ব্যক্তিত্ব সম্পন্ন গবেষণা করার মতো যে লোক দরকার, সেটা তৈরি হওয়ার পথ একেবারে রুদ্ধ হয়ে গিয়েছে। ভিয়েতনামে হয়েছে, ফিলিপাইনে হয়েছে। আগামী অন্তত কয়েক শতকে সেই সম্ভাবনা নাই যে এখান থেকে আপনার বুদ্ধিমত্তাশীল ইন্টেলেকচুয়াল হিউম্যান বেইংস যেটাকে বলা হয়, সেই হিউম্যান বেইংস এখানে তৈরি হবে না। সেই পথ একেবারে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। আমরা পরবর্তী ভিডিওতে এই আলোচনার সাথে সম্পর্ক রেখে আরও কিছু কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।